হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিসিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ স্বাভাবিক সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাসের সাথে আজ ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর 20th ক্লাস। আর এই ক্লাসে আমরা ডিসকাস করবো গস থিওরেমের থার্ড অ্যাপ্লিকেশনস নিয়ে। জেনারেলি এটাই ইলেকট্রিক ফিল্ডের লাস্ট ক্লাস। তো ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ক্লাস করার জন্য যে তিনটে বেসিক জিনিস লাগে, ইভেন আমার ক্লাস করার জন্য যে তিনটে বেসিক জিনিস লাগে, নাম্বার 1 পেপার, নাম্বার 2 পেন অ্যান্ড নাম্বার 3 ইউর বিউটিফুল হার্ট। তো এই তিনটে জিনিস নিয়ে আজকের এই ক্লাস করার জন্য একদম রেডি হয়ে যাও। প্রথমেই বলি যে একটা গুড নিউজ ব্যাড নিউজ, ইট ডিপেন্ডস অন ইউ দ্যাট তুমি এটাকে কীভাবে নিচ্ছ। আমি একটা ছোট ওয়েবসাইট লঞ্চ করেছি। হ্যাঁ, ইভেন ওয়েবসাইটটা কিন্তু ফ্রি ওয়েবসাইট, কোনো পেড ওয়েবসাইট নয়। তো তোমরা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো, কোনো রকম কোয়ারিজ থাকলে দেখতে পারো। ওয়েবসাইটটা লঞ্চ করার পেছনে যে মেনলি রিজনটা আছে সেটা হচ্ছে আমি ক্লাস নোটস কিছু কিছু করে আপলোড করবো ওয়েবসাইটে, যেখানে তোমরা একটু হলেও হেল্প পেতে পারো। ইভেন সব ক্লাসের নোটসই আমি এই মোমেন্টে আপলোড করে দেবো তা নয়, কারণ স্পেস খুব ছোট ওখানে, মানে অল্প আছে। যেহেতু ওটা ফ্রি ওয়েবসাইট, আমি কোনো ডোমেন পারচেস করিনি বা কোনো হোস্টিং পারচেস করিনি, দেন ওয়েবসাইটটা কিন্তু খুব স্মল একটা ওয়েবসাইট, তোমরা দেখতে পারো। ইভেন তোমরা আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে। তো সেক্ষেত্রে আমি ওখানে সেকশনাল সব কিছুই ভাগ করেছি। এই মোমেন্টে আমি কিছু তেমন আপলোড করিনি। একটা জেনারেল কোয়েশ্চেন্স পেপার আপলোড করেছি, থিওরিটিক্যাল, তাও ম্যাথমেটিক্যাল নয়, বেঙ্গলি ভার্সেন্সের কোয়েশ্চেন্স। তো সেক্ষেত্রে তোমরা ভিজিট করতে পারো। তো কীভাবে ভিজিট করবে আমি এখানে ডেসক্রিপশনে মেবি লিঙ্কটা দিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা অ্যাবাউট সেকশন, যে ইউটিউবের চ্যানেলের অ্যাবাউট সেকশন থাকে, সেই সেকশানে গিয়ে তোমরা দেখতেই পাবে যে ওখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট লেখা আছে। তো ওখানে ক্লিক করে তুমি ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তো যাই হোক, আজকের আমরা ক্লাসের পয়েন্টে ফিরি। তো আজকের ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর 20 নম্বর ক্লাস, এবং এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের লাস্ট ক্লাস। তো এই ক্লাসে আমরা পড়ব যখন কোনো স্ফেরিক্যালি চার্জ ডিস্ট্রিবিউটেড হয়, অর্থাৎ কোনো স্ফেরিক্যালি চার্জ ডিস্ট্রিবিউশন থাকার দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, সেই ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ফাইন্ড করতে হয়। তো এই নিয়ে আজকের এই মেন ক্লাস। তো এটাই হচ্ছে গস থিওরেমের থার্ড অ্যাপ্লিকেশন। আমরা অ্যাজাম্পশন নিচ্ছি, কারণ আমরা এর আগে ক্লাসে দুটো অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করেছি। তো এই অ্যাপ্লিকেশনসটা পড়ার জন্য 70th নাম্বার ক্লাসটা কিন্তু খুবই ভাইটাল। কেন ভাইটাল তোমরা ক্লাসের সাথে সাথে বুঝতে পারবে। তো যদি 70th নাম্বার ক্লাস, যেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স অফ কন্ডাক্টর নিয়ে আমি ডিটেলসে কথা বলেছি, সেই ক্লাসটা করার পরে এই ক্লাসটা কন্টিনিউ করো, দেন কোনো প্রবলেম থাকবে না। আদারওয়াইজ এই ক্লাস এখান থেকে কন্টিনিউ করতে পারো যদি কন্ডাক্টর সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে। এবং শুধু কন্ডাক্টর না, কন্ডাক্টরের ওপর চার্জ দিলে চার্জ কীরকমভাবে রিসাইডস হয়, কেন রিসাইডস হয়, কেন ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো আসে, এই সব কিছু নিয়ে আমি ওই ক্লাসটা ডিটেলসে আলোচনা করেছি। সো পেন পেপার নিয়ে কিন্তু রেডি হয়ে যাও, হেডিং লাগাও। জিরো 3 অ্যাপ্লিকেশন অফ গসেস ল। সো গসেস লর ওপর এটা থার্ড অ্যাপ্লিকেশনস। এখানে আমরা ফাইন্ড করব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু spherical charged distribution. ওকে, সো আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করব স্ফেরিক্যালি চার্জ ডিস্ট্রিবিউশনসের দরুন। এখন সেক্ষেত্রে স্ফিয়ার জেনারেলি দু ধরনের হতে পারে। নাম্বার 1 হলো, বা এটাকে আমরা স্ফেরিক্যাল সেলসও বলতে পারি। আর নাম্বার 2 সলিড। এখন জেনারেলি হলো বা স্ফেরিক্যাল সেল, সেল মানে হচ্ছে খোলক। তো হলো মানে কি? ফাঁপা, যেটার ভেতরে কিছু নেই। যেরকম বলগুলো ন্যাচারালি কী হয়, পাতলা একটা লেয়ার থাকে। লেয়ারটা কি দেখতে কীরকম হয়? গোলক আকৃতি। ভেতরের অংশে কী থাকে? বায়ু থাকে, ফাঁপা থাকে। তো সেটাকে আমরা বলবো স্ফেরিক্যাল সেল বা হলো স্ফিয়ার। ওকে, এটাকে আমরা হলো স্ফিয়ারও বলতে পারি। আর সলিড মানে কি? যেটা পুরোপুরিভাবেই নিরেট,
এখন মেটেরিয়ালস দু ধরনের হতে পারে, কন্ডাক্টিং হতে পারে, নন কন্ডাক্টিং হতে পারে। তো দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড চেক করব। তো এই সেকশনে আমরা যে দুটো স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় সেই দুটো স্ফিয়ার হচ্ছে কন্ডাক্টিং অ্যান্ড নন কন্ডাক্টিং। সিমিলারলি এর ক্ষেত্রেও কিন্তু দুটো হবে। সো কন্ডাক্টিং সলিড স্ফিয়ার অ্যান্ড নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। ওকে, তো এই আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কন্ডাক্টিং স্ফিয়ারের দরুন, মানে কন্ডাক্টিং হলো স্ফেরিক্যাল সেলের দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। অবভিয়াসলি সেলটাকে কিন্তু চার্জ করতে হবে, কারণ চার্জ না করলে কী করে ফিল্ড জেনারেট হবে? অ্যাকচুয়ালি চার্জের জন্যই তো ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এখন আমরা কী দেখছি এই চ্যাপ্টারে মেনলি প্রথম থেকে এটা দেখে আসছি যে চার্জ কখনো পয়েন্ট চার্জ অর্থাৎ খুব ক্ষুদ্র চার্জের জন্য কীভাবে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছিল, সেই ফিল্ডের বিভিন্ন পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কীরকম ছিল। তারপরে আমরা দেখলাম চার্জ ডিস্ট্রিবিউশন অবস্থায় থাকাকালীন কীরকম ফিল্ড ইন্টেন্সিটি আসে। তারপরে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করার ইজি ওয়ে গস থিওরেমের দরুন। এখন আমরা গস থিওরেমের এই অ্যাপ্লিকেশনস পড়ছি এবং ইলেকট্রিক ফিল্ডকে কত ইজি ওয়েতে ফাইন্ড করা যায় সেটাই দেখছি। তো ফার্স্ট এটা নোট করে নাও। তারপর আমরা এই চারটে সেকশনের দরুন কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে কোনো পয়েন্টে সেটা আমরা দেখব, এবং পয়েন্টগুলো কোথায় কোথায় থাকতে পারে সেটাও দেখব। ওকে, সো নোট করে নাও। ক্লিয়ার? তো আজকের ক্লাসের মেন পয়েন্টে যাওয়ার আগে আমরা কন্ডাক্টর সম্পর্কে জেনারেল কিছু প্রপার্টিস জেনে রাখবো, যার দরুন আমাদের নেক্সট পয়েন্টটা ডেভেলপ করতে অনেক ইজি হয় এবং কোনো রকম প্রবলেম না ফেস হয়। তো সেক্ষেত্রে এই প্রপার্টিসগুলোর রিজন অর্থাৎ কেন এগুলো হয় বা এই প্রপার্টিসগুলো থাকে কেন কন্ডাক্টরের মধ্যে, সেগুলো নিয়ে ডিসকাস আমরা 70th নাম্বার ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাসে করেছিলাম। তো জেনারেলি যে পয়েন্টগুলো তার মধ্যে থেকে বেরিয়ে আসে, নাম্বার 1, কন্ডাক্টর হ্যাজ large number of free electrons. Number 2, inside a conductor electric field is always 0. And third number point, in a charged conductor charges are distributed on outer surface. ওকে, তো ফার্স্ট পয়েন্টে আমরা দেখছি যে কন্ডাক্টরের মধ্যে অর্থাৎ পরিবাহীর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রনস থাকে। সেকেন্ড পয়েন্টে আমরা দেখছি ইনসাইড এ কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ 0। তো কন্ডাক্টরের মধ্যে কন্ডাক্টর যেরকমই হোক না কেন, ক্যাভিটিযুক্ত বা ক্যাভিটি ছাড়া, অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে গর্তও থাকতে পারে, ইভেন গর্ত নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কন্ডাক্টরের মধ্যে অর্থাৎ মেটেরিয়াল, কন্ডাক্টর মেটেরিয়ালটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু অলওয়েজ 0 হবে। ওকে, থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইন এ চার্জ কন্ডাক্টর, যদি কন্ডাক্টরটা চার্জড অবস্থায় থাকে সেক্ষেত্রে চার্জ অলওয়েজ কিন্তু আউটার সারফেসেই ছড়িয়ে পড়বে, ইনসাইডে কিন্তু কোনো রকম চার্জ থাকবে না। এবং এর রিজনসের দরুনই আমরা জানি যে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু অলওয়েজ 0 হয়। সেইভাবেই কন্ডাক্টর নিজেকে প্রেজেন্ট করে যে কোনো ইলেকট্রিক ফিল্ডে। তো তিনটে পয়েন্ট ফার্স্ট নোট করে নাও ঝটঝট। ওকে, ক্লিয়ার? সো নাও ইলেকট্রিক field due to charged conducting
স্ফেরিক্যাল শেল। তো সাপোজ আমার কাছে একটা কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল আছে, যেটাকে আমি চার্জ দিয়েছি। এই চার্জ এই খোলকের ওপরেই চারদিকে ছড়িয়ে পড়বে। যেহেতু এই শেলটা কন্ডাক্টিং শেল, তাহলে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। একটা জিনিস মনে রাখবে যে যদি এটা একটা স্ফিয়ার হয় এবং স্ফিয়ারটা কন্ডাক্টিং হয়, মানে কি গোলীয় পরিবাহী হয়, তাহলে চার্জ কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। ওকে, তো এই স্ফেরিক্যাল সেলসটার রেডিয়াস হচ্ছে আর। এখন যেহেতু এখানে চার্জ দেওয়া আছে, এ কি প্রডিউস করবে? ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে চারিদিকে। এখানে আমি রেখে দিয়েছি, তাহলে এর আশেপাশে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। তো সাপোজ এই শেলটার বাইরের কোনো একটা পয়েন্ট পি নিলাম, এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কত আছে আমাদের বার করতে দিয়েছে। কিভাবে বার করব? আমরা গস লয়ের অ্যাপ্লিকেশনসের থ্রুতে বার করব। এই সারফেসটার ওপরের কোনো পয়েন্ট পি যদি দিয়ে দিত, সেখানে কত হতো আমরা বার করব। ভেতরের সেকশনের যদি কোনো পয়েন্ট দিয়ে দিত, সেখানে কত হতো সেটাও আমরা ক্যালকুলেট করব। তো তিনটে কেসেই আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড কোথায় কত আসছে। ওকে, সো নাম্বার 1 কেস আমরা নিচ্ছি, যে ডিস্টেন্স দূরে পিটাকে রাখা হচ্ছে সেটাকে আর দিচ্ছি। ওকে, সো আর গ্রেটার দেন আর। যখন কোনো স্ফেরিক্যাল শেলের বাইরের কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে দেওয়া থাকবে, যে পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে দেওয়া হচ্ছে সেই পয়েন্টের ডিস্টেন্স সেন্টার থেকে যদি নেওয়া হয়, তার মান বলা হচ্ছে স্মল আর। তো স্মল আর তখন ক্যাপিটাল আরের থেকে বড় হবে। সেকেন্ড পয়েন্ট যদি আমরা সারফেসের ওপরের কোনো পয়েন্টে নিই, সো আর ইজ ইকুয়াল টু আর হবে। আর থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমরা এই সারফেসটার ভেতরে নিই, অর্থাৎ স্ফিয়ারটার মধ্যে কোনো অংশে নিই, দেন স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর হবে। তো এই তিনটে কন্ডিশনসে কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আসছে সেটা আমরা বার করবো বাই ইউজিং গস ল। তো গস ল ভ্যালিড হচ্ছে সিমেট্রি সারফেসের ক্ষেত্রে, সেটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছিলাম। এখন কোয়েশ্চেন্স হচ্ছে যে এই স্ফিয়ারটা যে ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করবে, সেই ফিল্ডের ডাইরেকশনস কীরকম হবে এবং কোন পয়েন্টে ম্যাগনেটিউড কেমন থাকবে। যেহেতু এটা একটা স্ফিয়ার আর এর সারফেস যদি আমরা দেখি, ছোটো ছোটো সারফেস যদি দেখি, সারফেসের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস আউটওয়ার্ড হয়, বাইরের দিক বরাবর। তাহলে এই পয়েন্টেও যদি দেখি, বাইরের দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস থাকবে। এই পয়েন্টেও যদি দেখি, বাইরের দিক বরাবর। তো সব ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার থাকবে। ওকে, ভেরি গুড। এখন যেহেতু গস ল সিমেট্রি সারফেসের ক্ষেত্রে ভ্যালিড, যেহেতু গস ল সিমেট্রিক সারফেসের ক্ষেত্রে ভ্যালিড, তাহলে এখানে সারফেসটা আমরা কিন্তু সেই রকম চুজ করব যেখানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড এক হবে, অর্থাৎ সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড এক থাকবে। এবং সারফেসের রেসপেক্টে, অর্থাৎ সারফেসের যদি আমরা ছোট ছোট এলিমেন্ট কাটি, তাহলে সেই স্মল এরিয়াগুলো রেসপেক্টে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় সেটা সিমিলার থাকবে। অর্থাৎ এরিয়া একটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এরিয়ার একটা ডাইরেকশন থাকবে। তাহলে এরিয়ার ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেন সারফেসের সব জায়গায় একই থাকে। তাহলে নাম্বার 1 পয়েন্ট আমরা চেক করবো যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা এক থাকে। নাম্বার 2 পয়েন্ট, ম্যাগনিটিউড এক থাকে। নাম্বার 2 পয়েন্ট, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এক থাকে। কার কার? ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে একটা স্ফিয়ারকে সিমেট্রি সারফেস দিয়ে যদি আমরা কভার করি, তাহলে সেই সিমেট্রি সারফেসটা অবভিয়াসলি একটা স্ফিয়ারই হতে হবে। তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় সারফেসটাও কিন্তু একটা স্ফিয়ারিক্যাল সারফেস।
ওকে, তাহলে এখানে একটা যদি আমরা স্মল এরিয়া ভেক্টর কাটি, তাহলে সেই এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড ডিএস আর ডাইরেকশনস কোন দিক বরাবর হবে? সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনসও দেখলাম সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার থাকছে, এবং এরিয়া ভেক্টরের ডাইরেকশনসও ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনসে থাকছে। সো অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ 0 ডিগ্রি। যদি আমরা এখানে চেক করি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস এইদিকে, ডিএস যে এরিয়া ভেক্টর আছে তার ডাইরেকশনসও এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে যদি দেখি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস আর এরিয়া ভেক্টরের ডাইরেকশনস একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো সব জায়গায় আমরা দেখছি এরিয়া ভেক্টর অর্থাৎ ডিএস এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমরা এক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। সো এটা নোট করে নাও এই অংশটুকুনি। সো ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কি পরিমাণ চার্জ এই সারফেসের ভেতরে পড়ে গেছে ডিভাইডেড বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফ্লাক্স, যেখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্সকে লিখতে পারি ই ডিএস। সো ই ভেক্টর ডট ডিএস। ওকে, যেহেতু এটা একটা ক্লোজড সারফেস সেহেতু আমরা এই ধরনের ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করব। ওকে, দেন কি পরিমাণ কিউ এর ভেতরে আছে অর্থাৎ চার্জ এর ভেতরে আছে সেটা আমরা একবার জেনে নিই। যে টোটাল যা চার্জ আছে সেটার ভ্যালু আমরা অ্যাজাম্পশন হিসেবে নিচ্ছি যে ক্যাপিটাল কিউ। ওকে, ক্লিয়ার? নাও ইলেকট্রিক ফিল্ড এই সারফেসের প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে আসবে। আচ্ছা, এর আগে আমরা যদি আরেকটু ডিটেলসে করি, সো ই ডিএস কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। কস 0 ডিগ্রি তার কারণ হচ্ছে এখানে ডিএস এবং ইর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো ডট প্রোডাকশনসে ই ডিএস কস থিটা হয়, যেহেতু থিটা এখানে 0 ডিগ্রি তাহলে এটা 0 ডিগ্রি সব ক্ষেত্রেই থাকবে। এখন ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট বেরিয়ে আসবে ই। সো ডিএস পড়ে থাকছে কস 0 ডিগ্রির ভ্যালু 1। সো কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তো ডিএস 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 করতে করতে আমরা পুরো এরিয়াটাকে যদি কভার করি, তাহলে এই পুরো এরিয়াটার যে ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন ভেতরের টোটাল চার্জকে আমরা অ্যাসাম্পশন হিসেবে নিয়েছিলাম কিউ, অর্থাৎ কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে। দেন আমরা এটাকে লিখতে পারি, সো ই ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা এক ধারে লিখে দিই, ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। তো এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ডাইরেকশনস কোন দিক বরাবর আছে? এই সারফেসের রেডিয়াল আউটওয়ার্ড, অর্থাৎ রেডিয়ালি আউটওয়ার্ড বরাবর থাকছে। তাহলে এটাই হলো যখন স্মল আর গ্রেটার দেন আর হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ওকে, এরপরে আমরা এখানকার কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চেক করব। সো ফার্স্ট এটা নোট করে নাও। তো এবার আমরা দেখব আর লেস দ্যান আর কেসে কী হয়, অ্যান্ড থার্ড পয়েন্টে আমরা দেখব যে আর ইজ ইকুয়াল টু আর এতে কী হয়। আর লেস দ্যান যখন ক্যাপিটাল আর থাকছে, তাহলে সেক্ষেত্রে এখন যেহেতু আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস আউটওয়ার্ড বরাবর আছে রেডিয়ালি, এখন এক্ষেত্রে আমরা এখানে একটা গসিয়ান সারফেস ড্র করছি। সিমেট্রির জন্য আমরা স্ফেরিক্যাল সারফেসই নেব। ওকে, তাহলে এই স্ফেরিক্যাল সারফেসটার কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসছে সেটা আমরা চেক করব।
তাহলে এই স্ফেরিক্যাল সারফেসের রেসপেক্টে ফ্লাক্স হয় ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। ফ্লাক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডিএস। এখন কিউ এনক্লোজড, এর ভেতরে কি কোনো চার্জ আদৌ আছে? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কত পরিমাণ চার্জ এই সারফেসের মধ্যে পড়েছে। এখানে মধ্যে চার্জ কত আছে? মধ্যে চার্জ কিছু নেই। তাহলে মধ্যে চার্জ কিছু নেই মানে জিরো। দেন আমরা এখানে টার্মটাকে জিরো বসাবো, এপসাইলন নট। তো এদিকে যাই আসুক না কেন ই ইজ ইকুয়াল টু জিরোই আসবে, কারণ ডিএস এর একটা ভ্যালু পাবো। ডিএস এর ভ্যালু কত হবে? 4πr² হবে। আর ইর যা ম্যাগনিটিউড আছে সব জায়গায় সমান থাকবে। তাহলে সেক্ষেত্রে ইর মান কত আসছে? 0 আসছে। রিজন কি আছে? রিজন হচ্ছে ভেতরে কোনো রকম চার্জ এনক্লোজড হচ্ছে না, অর্থাৎ সারফেসের মধ্যে কোনো রকম চার্জ পড়ছে না। আর সারফেসের মধ্যে যদি চার্জ না থাকে, কোনো একটা ক্লোজড সারফেসের মধ্যে যদি না চার্জ থাকে, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স অলওয়েজ জিরো আসে। ওকে, সেটা আমি গস লতে পড়িয়েছিলাম। আমরা গস লয়ের অ্যাপ্লিকেশনসও সেটাই দেখলাম। ওকে, এবার আমরা থার্ড পয়েন্টে যাব। থার্ড নাম্বার কেসে আমরা দেখব, যদি কোনো স্ফেরিক্যাল সেল থাকে, চার্জড স্ফেরিক্যাল সেল, এবং এই সেলটার কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টটা সারফেসে আছে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড যদি ফাইন্ড করতে দেওয়া হয়, দেন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত থাকে। সো আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যদি সারফেসে থাকে ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সিগমা কি? সিগমা ইজ ইকুয়াল টু চার্জ পার এরিয়া। চার্জ পার ইউনিট এরিয়াকে সিগমা বলা হয়। তো এখানে চার্জ কতটা দেওয়া হয়েছিল? কিউ পরিমাণ, রেডিয়াস ছিল আর। তো চার্জ কিউ, এরিয়া কত আসবে? টোটাল সারফেসে দেওয়া হয়েছে, তো টোটাল সারফেসের এরিয়া কত? 4πr²। সো কিউ ডিভাইডেড বাই 4πr²। তো আমরা সিগমাকে যদি এখানে ইনপুট করে দিই, কিউ ডিভাইডেড বাই 4π, এপসাইলন নটটাকে লিখে রেখেছি, r²টাকে একটু সাইডে লিখছে। তাহলে সেক্ষেত্রে ইর ভ্যালু আসে 4π এপসাইলন নট r²। দেন আমরা দেখলাম যখন আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়, দেন সেক্ষেত্রে কিন্তু এর ভ্যালু এরকম আসে। এখন এর প্রমাণটা আমি দেখালাম না, তার কারণ হচ্ছে এর প্রমাণটা আমি অলরেডি 17th নাম্বার ক্লাসে ডিসকাস করেছিলাম। তো সেক্ষেত্রে এর প্রমাণ আর দেখালাম না। ওকে, সো নোট করে নাও এটা। ভেরি গুড। সো এবার আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করব। যখন কোনো সলিড কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া হবে, সো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু a solid charged conducting sphere. ওকে, তো ইলেকট্রিক ফিল্ড এবার আমরা ফাইন্ড করবো যখন কোনো সলিড চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া থাকবে। তাহলে এবার স্ফিয়ারটা কীরকম আছে? কন্ডাক্টিং আছে। এখন কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে যদি আমি চার্জ ইনপুট করে দিই, তাহলে সেই চার্জ একটু আগে আমরা বলেছি যে রিসাইডস হয়ে যাবে এবং আউটার সারফেসে ছড়িয়ে পড়বে। তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সমস্ত চার্জই বাইরেই ছড়িয়ে পড়ছে, অর্থাৎ একদম আউটার যে সারফেস আছে সেই সারফেসে ছড়িয়ে পড়ছে। ক্লিয়ার হলো না? হলো না? এটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে কথা আগেও বলেছিলাম। যদি আমরা ভেতরে চার্জ ইনপুট করি, সেই চার্জ কোথায় থাকবে? বাইরে ছড়িয়ে যাবে। এখন যেহেতু এটা স্ফিয়ার আছে, সেহেতু তার আউট সারফেসে ছড়িয়ে পড়বে যদি এটা কন্ডাক্টিং হয়। আর কন্ডাক্টর যেহেতু আছে, সেহেতু এই চার্জের যে ডিস্ট্রিবিউশন হবে সেটা ইউনিফর্ম হবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন্স হচ্ছে এখানে যে চার্জ যদি আমি ইনপুট করি ভেতরে, তাহলে সেই চার্জ কোথায় যাবে? উত্তর হচ্ছে সারফেসে ছড়িয়ে পড়বে। সেকেন্ড কোয়েশ্চেন্স হচ্ছে সারফেসে যখন ছড়িয়ে পড়লো, চার্জ কীভাবে ছড়াবে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, যেহেতু এটা একটা কন্ডাক্টিং স্ফিয়ার আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হওয়ার অর্থ হচ্ছে এটাই যে চার্জ প্রত্যেকটা জায়গায় সমানভাবে থাকবে। তাহলে আছে কোথায়? আউটার সারফেসে। কতটা আছে? মনে করি কিউ পরিমাণ আছে। তাহলে প্রত্যেক ছোট ছোট যদি সারফেস নিই, সেই ছোট ছোট সারফেসে চার্জ কিন্তু সমান পাবো। তাহলে আমরা বলতে পারি যে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। ওকে, তাহলে সেই আগের ঘটনার মতোই দেখা গেল। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সলিড চার্জ কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটবে যেটা আগের ক্ষেত্রে ঘটেছিল। তাহলে পুরো চার্জ এখন কোথায় আছে? আউটার সারফেসে আছে। এখন যদি আমি পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে বলি, যেটা আর ডিস্টেন্স দূরে আছে, স্মল আর এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর,
দেন এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো এবং এই ভ্যালু পুরোপুরিভাবেই আগের অবস্থার মতো আসবে, অর্থাৎ শেল যেরকম এসেছিলো সেই রকমই কন্ডিশনসের আসবে। তাহলে শেলের ক্ষেত্রে কত এসেছিলো, E ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার। কোন ক্ষেত্রে, যখন আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। সারফেসে হলে কি দেখব, E ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, যখন আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। আর নাম্বার 3 পয়েন্টে আমরা কি দেখব, 0 যদি স্মল আর লেস দেন ক্যাপিটাল আর হয়। কারণ এই পয়েন্টে যদি নিই, এই পয়েন্টে একটা আমরা গসিয়ান সারফেস ড্র করব, আর যে গসিয়ান সারফেসের মধ্যে কোনো চার্জ এনক্লোজড হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর সলিড অর হলো ইজ অলওয়েজ রিমেন্স 0। মনে থাকবে তো? তাহলে ইনসাইডে হলে অলওয়েজ 0 হবে যদি কিন্তু কন্ডাক্টর হয়, কারণ কন্ডাক্টরের ক্ষেত্রেই ইনসাইডে চার্জ থাকতে পারে না, সেই চার্জ আউটসাইডে ছড়িয়ে পড়বে। মনে থাকবে? ওকে। এই সলিড কন্ডাক্টর যদি না হয়ে হলো কন্ডাক্টর হতো, তাহলেও যা কেস হচ্ছে সলিড কন্ডাক্টরেও দেখা যাচ্ছে সেম কেস হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে হলো কন্ডাক্টর আর সলিড কন্ডাক্টরের সমস্ত ক্ষেত্রেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই আসবে। ক্লিয়ার? এবার আমরা দেখব নন কন্ডাক্টিং যদি হয়ে থাকে সেই রকম ধরনের সেলসে কী আছে। এখন নন কন্ডাক্টিংয়ের সাথে কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকবে, কারণ আমি প্রথমেই বলেছি যে তোমাদের সিলেবাসে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নেই, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু ডিস্ট্রিবিউশন ইউনিফর্মলিই থাকবে, সেটা নোট করে নাও। So electric field due to non-conducting spherical shell, ওকে। তো আমার কাছে যদি একটা সেল থাকে এবং সেই শেলটা নন কন্ডাক্টিং হয়, এখন নন কন্ডাক্টিং হওয়ার অর্থ হচ্ছে এটাই যে যেখানে যেরকম চার্জ দিয়ে রাখবো সেখানে সেই রকমই চার্জ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে বেশি পরিমাণ চার্জ দিয়ে রাখি, এই চার্জ কিন্তু অটোমেটিক্যালি ফ্লো হবে না, যেখানে দিয়ে রাখবো সেখানেই থাকবে। আমি এইটুকু অংশে যদি চার্জ দিয়ে রাখি, এখন যেহেতু শেল বলছে অর্থাৎ খোলক বলছে, তাহলে যেটুকু অংশ মানে ভেতর তো অবশ্যই ফাঁপা, কারণ ভেতরে কোনো মেটেরিয়াল নেই, তাহলে বাইরেই মেটেরিয়ালটা আছে, একটা লেয়ার তৈরি করে রেখে দিয়েছে, সেই লেয়ারের আবার যে অংশতে চার্জ দিচ্ছি সেই অংশেতেই চার্জ থাকবে। এই চার্জ কিন্তু ছড়িয়ে পড়বে না চারদিকে, তবেই তো সেটা নন কন্ডাক্টর। কন্ডাক্টর হলেই তো তার ভিতরে ফ্রি ইলেকট্রন ছিল, মুভমেন্ট তৈরি করতে পারতো, আমরা জেনেছিলাম। কিন্তু এটা যেহেতু নন কন্ডাক্টর, তাহলে সেক্ষেত্রে এর কোনো চার্জের মুভমেন্ট হবে না। ওকে, তাহলে দেন এটা কীভাবে থাকবে বা ধরুন কীরকম ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাসে আমি প্রথমেই বলছি ইউনিফর্ম থাকবে। ইউনিফর্ম থাকার অর্থ হচ্ছে সব জায়গায় সমানভাবেই ছড়িয়ে আছে, নিজে থেকে নয়, ইউনিফর্মলি দেওয়া হয়েছে। এরকম নয় যে নিজে থেকে ছড়িয়ে গেছে, কন্ডাক্টর হলে নিজে থেকে ছড়িয়ে পড়তো, কিন্তু যেহেতু এটা নন কন্ডাক্টর, এটা দেওয়া হয়েছে এরকমভাবে যে সেটা যেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। ওকে, তাহলে চার্জকে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় রাখা হয়েছে। দেন গিয়ে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি ফাইন্ড করতে বলতো, তাহলে এক্ষেত্রে সেই একই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে। কন্ডাক্টরের ক্ষেত্রে এটা হয়ে যেত, আর আমরা নন কন্ডাক্টর নিয়ে তেমনভাবে সাজিয়েছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ঠিক সেম আসতো যেরকম কন্ডাক্টিং শেলের ক্ষেত্রে এসেছিল। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা পয়েন্ট নিই পি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে, যদি এখানে আমার কিউ পরিমাণ চার্জ টোটালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে এবং এই স্ফিয়ারটার রেডিয়াস হয়ে থাকে আর, আর এই ডিস্টেন্সটা স্ফিয়ারটার সেন্টার থেকে যদি দেখা যায় স্মল আর, দেন এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম আসবে। সো ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এই পয়েন্টে কত আসবে সারফেসে, সারফেসে হলে ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার।
সারফেসের রেসপেক্টে যদি দেখি তাহলে এই স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হচ্ছে। 3rd নম্বর পয়েন্টে যদি ইনসাইডে হয় তাহলে ইনসাইডে কত আসবে, ইলেকট্রিক ফিল্ড ইজ 0। তাহলে দেখা গেল যে 3টে কেস আমরা দেখলাম যে একই রকম আসলো। সলিড কন্ডাক্টরের কেসেও যা দেখলাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যেরকম পেলাম, সেম পেলাম আমরা হলো কন্ডাক্টরে। অ্যান্ড 3rd নম্বরে সেম পেলাম আমরা নন কন্ডাক্টরে। কিন্তু এখানে কিন্তু যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়েছে চার্জে সেটা ইউনিফর্মলি দেওয়া হয়েছে। যদি ইউনিফর্মলি না হতো তাহলে কিন্তু এই ভ্যালু আসতো না। ওকে, সেটা নিয়ে আমরা হায়ার ক্লাসে ডিসকাস করব। ওকে, নাম্বার 4 হচ্ছে যদি এটা সলিড হতো আর সেক্ষেত্রে যদি আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করতাম চার্জার, দেন কি হতো? দেন হতো কামাল অ্যান্ড ধামাল। So electric field due to a non-conducting uniformly charged distributed sphere. So electric field due to a non-conducting uniformly charged distributed sphere. এখানে যেহেতু স্ফিয়ারটা নন কন্ডাক্টিং সেহেতু এর মধ্যে যদি আমরা চার্জ দিই তাহলে সেই চার্জ কিন্তু বেরিয়ে আসবে না, মধ্যেই রয়ে যাবে, কারণ ইনসুলেটরের মধ্যে দিয়ে চার্জের ফ্লো হয় না। এখন ইউনিফর্মলি বলেছে, এখন সলিড মেটেরিয়ালের মধ্যে ইউনিফর্ম আমরা কীভাবে চেক করব? আয়তনে চেক করবো নাকি এরিয়ার রেসপেক্টে চেক করব? কারণ এর ভেতরেও চার্জ আছে, সব জায়গায় চার্জ আছে। তাহলে যেহেতু এখানে সব জায়গায় চার্জ আছে এবং সেই চার্জ ছড়িয়ে বাইরে যাচ্ছে না, তাহলে প্রত্যেক ছোট আয়তনে সমান চার্জ থাকবে, অর্থাৎ প্রত্যেক একক আয়তনে সমান চার্জ থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে চার্জ পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু রো, যেখানে চার্জ পার ভলিউম প্রতি একক আয়তনে চার্জের মান সমান। এখানে সমান বলে লিখছি না, এখানে রো হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনে কি পরিমাণ চার্জ আছে, কিন্তু এখানে রো কিন্তু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? যেহেতু আমি বলেই দিলাম যে চার্জটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, অর্থাৎ প্রত্যেক একক আয়তনে সমান পরিমাণ চার্জ আছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা একক আয়তনের একটা কিউব কেটে নিই, তার ভেতরে যে পরিমাণ চার্জ পাবো, এখানে যদি একটা একক আয়তনের কিউব কাটি তাহলে তার ভেতরে আমরা সেম পরিমাণ চার্জ পাবো। ওকে, তাহলে প্রত্যেক জায়গায় চার্জের ভ্যালু কি আসছে? সমান আসছে, অর্থাৎ প্রত্যেক সমান আয়তনে সমান পরিমাণ চার্জ আছে। ওকে, এখন এর দরুন যদি আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করি দেন কি হবে? তাহলে আমরা সেই সেম ঘটনাই ঘটাবো। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড তো জেনারেট হবে আশেপাশের পরিবেশে। এখন এই সারফেসটা সিমেট্রিক সারফেস, আরও একটা স্ফিয়ারই হবে। এখন এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস রেডিয়াল আউটওয়ার্ড হবে। এর রেসপেক্টে যদি আমরা এর ডিস্টেন্স দেখি আর স্মলার, যেহেতু স্ফিয়ারটার ডিস্টেন্স হচ্ছে মানে স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, দেন আমরা ক্যালকুলেট করতে পারি যে এই টোটাল যে সারফেসটা অর্থাৎ গসিয়ান সারফেসটা আমরা ড্র করেছি, সেই গসিয়ান সারফেসের রেসপেক্টে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স আসছে। সো ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু
কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন আমরা এর ভেতরে যে পরিমাণ চার্জ দিয়েছি তার নেট চার্জ অর্থাৎ সাম অফ অল চার্জেস, সমস্ত চার্জের দরুন যে নেট চার্জ পাওয়া যাচ্ছে সেটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো নেট ফ্লাক্স ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইন্টিগ্রেশন কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। এর ভ্যালু আমরা ক্যালকুলেট করলে পাবো 4 pi r স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। যেহেতু কিউ এনক্লোজড হয়ে আছে ক্যাপিটাল কিউ, দেন আমরা এটাকে লিখতে পারি ই ইন্টু 4 pi r স্কোয়ার। সো ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 pi r স্কোয়ার এপসাইলন নট। সিমিলার ভ্যালু এতক্ষণ পর্যন্ত আমরা যে কটার ক্ষেত্রেই দেখলাম এর ক্ষেত্রেও দেখলাম সেম ভ্যালু পাওয়া যাচ্ছে। এরপরে কিন্তু আমরা ইনসাইডে দেখব। ওকে, ইনসাইডেতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসে? ইনসাইডে যদি আমরা কোনো একটা পয়েন্ট নিই, সাপোজ এই পয়েন্টটা নিলাম, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে একটা গসিয়ান সারফেস ড্র করছি। এই গসিয়ান সারফেসের রেসপেক্টে দেখো কিছু পরিমাণ চার্জ বাইরে চলে গেছে, অর্থাৎ এই গসিয়ান সারফেসের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে কিছু পরিমাণ চার্জ কোথায় চলে যাচ্ছে? বাইরে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশের চার্জগুলো বাইরে পড়ে যাচ্ছে। তাহলে এই অংশের চার্জের দরুন ফ্লাক্স কত আসবে? 0। এই গসিয়ান সারফেসে যে পরিমাণ ফ্লাক্স জড়াচ্ছে তা কিন্তু ভেতরে থাকা চার্জের দরুন, বাইরে থাকা চার্জের দরুন ফ্লাক্স কত আসে? 0 আসে। ওকে, তাহলে ভেতরে কি পরিমাণ চার্জ আছে আমাদের ক্যালকুলেট করতে হবে। দেন ভেতরের রেডিয়াস আমরা যদি স্মল আর নিই, তাহলে এই ছোট্ট গোলকটার আয়তন কত হচ্ছে? এই ছোট্ট গোলকটার আয়তন ভলিউম ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। পার ইউনিট ভলিউমে চার্জ কত ছিল? পার ইউনিট ভলিউমে চার্জ ছিল কিউ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। কারণ রো হচ্ছে চার্জ পার ভলিউম। সো নেট চার্জ কত আছে? কিউ পরিমাণ আছে। কতটা আয়তনে আছে? পুরোটার মধ্যে ছিল। তাহলে পুরোটার মধ্যে যেহেতু ছিল তাহলে সেক্ষেত্রে 4/3 পাই আর কিউ। এইটুকু আয়তনের মধ্যে কত থাকবে? তাহলে পুরো একক আয়তনে থাকে এত পরিমাণ চার্জ, এই আয়তনে থাকে এত ইন্টু এত পরিমাণ চার্জ। সো এই অংশে অর্থাৎ এই স্ফিয়ারটার মধ্যে চার্জের মান হচ্ছে ভি ইন্টু রো। সো ভি কত পাচ্ছি? এই স্ফিয়ারটার ভলিউম 4/3 পাই আর কিউ ইন্টু রোর ভ্যালু পাচ্ছি কিউ আপন 4/3 পাই আর কিউব। সো 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল। সো কিউ আর কিউব ডিভাইডেড বাই আর কিউব। এই পরিমাণ চার্জ এর ভেতরে আছে। সো সি আছে এই পরিমাণ এর ভেতরে। তাহলে আমরা ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। বাইরে থাকা চার্জের দরুন ফ্লাক্স 0 আসছে, বাট ইনসাইডে থাকা চার্জের দরুন ফ্লাক্স থাকবে। সো ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। সো ফ্লাক্স ই ভেক্টর ইন্টিগ্রেশন এনক্লোজড কত হয়েছে? কিউ আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর এর কিউব এপসাইলন নট। ইর ভ্যালু প্রত্যেকটা জায়গায় সমান থাকবে। সো ই বেরিয়ে আসবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো cos 0 ডিগ্রির ভ্যালু 1 আসবে। আর ডিএসগুলো জুড়লে আমরা যে সারফেসটা পাবো সেই সারফেসটা হচ্ছে এই গোলকের সারফেসের সমান। তাহলে এই গোলকের সারফেস 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ আর কিউব ডিভাইডেড বাই আর কিউব এপসাইলন নট। তো সেক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার আর ক্যান্সেল হয়ে গেল। সো কিউ আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউ। এই ইলেকট্রিক ফিল্ডের মান পাওয়া যাচ্ছে যখন কোনো পয়েন্ট এমন নেওয়া হচ্ছে যেটা স্ফিয়ারটার মধ্যে থাকে। স্ফিয়ারটা কীরকম হবে? সলিড স্ফিয়ার হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিউ কনস্ট্যান্ট, 4 পাই এপসাইলন নট আর কনস্ট্যান্ট। সো ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে দেখা যাচ্ছে এই আর যত বাড়তে থাকছে, তাহলে কত দূর পর্যন্ত? মনে রাখতে হবে এই রেডিয়াস পর্যন্ত। তাহলে যত বাড়তে থাকছে তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়তে থাকছে। তাহলে
মিনিমাম ভ্যালু কোথায় আছে, যখন আমরা আর ইজ ইকুয়াল টু 0 নেব। আর ইজ ইকুয়াল টু 0তে এই পয়েন্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেন্টার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 আসছে। কারণ সেন্টার পয়েন্টে যদি দেখা যায়, সেন্টার পয়েন্টের ডাইরেকশানস যে কোনো দিকে হতে পারে, আর একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের সব দিকে ডাইরেকশন থাকা পসিবল না। তাহলে সেক্ষেত্রে সমস্ত ডাইরেকশনসের রেসপেক্টেও যদি দেখতাম, সমস্ত ডাইরেকশনসের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড একে অপরকে ক্যান্সেল করে দিই, নেট ইলেকট্রিক ফিল্ড আসতো 0। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে এই সেন্টার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 আসে। সেন্টার পয়েন্ট থেকে একটু দূরে যদি যাই, কোনো পয়েন্ট যদি চুজ করি এইরকম পয়েন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়বে। তারপরে আরও যদি একটা পয়েন্ট চুজ করি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আরও বাড়বে। তারপর আরও পয়েন্ট, অর্থাৎ যত বাড়তে থাকবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়তে থাকবে। এইরকম করতে করতে সারফেসে এসে গেলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে, আর ইজ ইকুয়াল টু আর। দেন আমরা এটাকে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। তো এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং দুটো আর পড়ে থাকছে। সো ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে সারফেসের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তাহলে সারফেসের কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেলাম এইটার সমান। এরপরে যখন আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাচ্ছি, সেটার মান কীরকম এলো, সেটার মান আমরা পেয়েছি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এক্ষেত্রে যদি দেখা যায় এই অংশটা কনস্ট্যান্ট, তাহলে ই ইনভার্স প্রপোর্শনাল অফ আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর এর স্কোয়ারের সাথে ব্যস্ত সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু কমতে থাকছে। তাহলে প্রথম কেসে দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান বাড়ছিল, দ্বিতীয় কেসে দেখা যাচ্ছে যে তার সারফেসে ছাড়িয়ে যখন চলে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান কমতে থাকে। ওকে, তো এই ছিল আজকের এই ক্লাস। আই হোপ যে তোমরা ক্লাসটাকে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। হ্যাভ এ নাইস টাইম।